ওখানে কি বাড়ানো যায়? এখানে বাড়ানোর স্কোপ আছে? হচ্ছে না? হচ্ছে তো মনে হয়। আচ্ছা, এই যে আমরা এটা কি জার্নাল, আমরা চার্ট অফ অ্যাকাউন্টস অলরেডি তৈরি করছি। চার্ট অফ অ্যাকাউন্টস এর উদ্দেশ্য কি এখন তো আমাদের সবার ক্লিয়ার? জি, হ্যাঁ। আর ডাটাবেস আমার যেহেতু চার্ট অফ অ্যাকাউন্টস তৈরি হয়ে গেছে, কেমন করে করব আমরা সবাই শিখে ফেলছি না? কোনো প্রশ্ন আছে? ডাটাবেস, এখন ডাটাবেসে চার্ট অফ অ্যাকাউন্টস কিভাবে সাহায্য করবে? এই চার্ট অফ অ্যাকাউন্টসটা ডাটাবেসকে কিভাবে সাহায্য করবে? অর্থাৎ এই যে মেইন গ্রুপ, সাব গ্রুপ এবং সাব গ্রুপ ওয়ানে যে নামগুলো লিখতাম, সেগুলো আমাকে বারবার লিখতে হচ্ছে না। আবার কি পিভট টেবিলের ইউজ করব না? দেখা গেলো যে একবার অ্যাসেট লিখছি এইটা, পরে একটা স্পেস পড়ে গেছে, তাহলে কি পিভট টেবিল দুইটা অ্যাসেট ধরবে না? একটা অ্যাসেট ধরতে পারবে? তাহলে ওইখানেও একটা ফায়দা পাচ্ছি। আবার জার্নালে গিয়েও কি আমার বারবার লেখা লাগবে না, জার্নালেও আমরা লুকআপের ফাংশন দিয়ে একটা কাজ করব। ঠিক আছে? তাহলে এখন আমরা প্রথমের দিকে যখন অঙ্ক করছিলাম, তখন কি এই লেজারটা তৈরি করছিলাম না, শুধু এই কলামটা। এই কলামটা কেন আপনারা ভুল করতেছেন? বারবার রিপিট আইটেমগুলো নিয়ে আসতেছেন। রিপিট আইটেম আনা যাবে না। তাহলে প্রথমেই আমরা এই লেজারটাকে কমপ্লিট করে ফেলি। মিস তাজনিন আলম 2024 সালের 1 জানুয়ারি তারিখে নগদ 1,10,০০০ টাকার মজুদ পণ্য নিয়ে ব্যবসা শুরু করলো। তাহলে এখানে ও প্রতিষ্ঠানকে কি কি দিছে? ক্যাশ দিছে আর মজুদ পণ্য দিছে। তা আমরা যেহেতু ইনভেন্টরি লিখবো না, আমরা কি শিখছি? পণ্যকে পারচেস, সেখানে আমরা পারচেস লিখতেছি। ঠিক আছে? তাহলে আমরা ক্যাশ, আর এখানে দেব পারচেস। আর কি আছে? আর কিছু আছে ওইখানে? এই পারচেস, আমরা ক্যাশ আর পারচেস পেলাম। আর কিছু আছে? ডেবিট দুইটা হয়ে গেছে না, ক্যাশ আর পারচেস। ক্রেডিট পাশে একটা আইটেম থাকবে না, সেটা কি? ক্যাপিটাল। তাইলে এই যে আপনার জার্নালটা হবে এখানে, এই জার্নালে যে কয়েকটা অ্যাকাউন্টস টাইটেল হবে সব কয়টাই আমরা বসাইছি না? আচ্ছা, গেল। যাদের যাদের কনফিউশন হবে সঙ্গে সঙ্গে হাত তুলবেন বা দাঁড়ায় আমাকে বলবেন। জানুয়ারি দিয়ে 40,000 টাকার মাল ক্রয় করে 30,000 টাকা প্রদান করা হলো। তাহলে আমি 40,000 টাকার মাল ক্রয় করছি, 30,000 টাকা পরিশোধ করছি, আর 10,000 টাকা কি করছি? বাকি রাখছি। তাহলে এখানে অ্যাকাউন্টস টাইটেল কি কি হইতো জার্নাল করলে? পারচেজ ডেবিট কত টাকার জন্য? আর আপনার কি চলে গেছে? ক্যাশ চলে গেছে কত টাকার জন্য? আর 10,000 টাকা কি হয়েছে? তাহলে আমরা কি কি অ্যাকাউন্টস টাইটেল বা লেজার পাইলাম? ক্যাশ, পারচেস, অ্যাকাউন্টস পেবল এর মতনই তো পাইছি নাকি? ক্যাশ অলরেডি আছে, পারচেস অলরেডি আছে, তাহলে কি আমার লেখার দরকার আছে? অ্যাকাউন্টস পেয়েবল। তারপরে মিস্টার শুভর নিকট বিক্রয় 35,000 টাকা। এটা কি নগদে হয়েছে? কিভাবে বুঝবো এটা নগদ না বাকি? ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকলে এবং সেটা নগদে না বাকিতে ক্লিয়ার করে না বলা থাকলে। কিন্তু যদি ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম থাকতো না, কিন্তু নগদ না বাকি সেটা বলা নাই, তাহলে কি করতাম? নগদ। এই তো। একটা হলো অ্যাকাউন্ট রিসিভেবল শুভ, আরেকটা কি হবে? সেলস কি আসিল? আচ্ছা, এখানে অ্যাকাউন্টগুলো লিখতেছি না, আপনারা লিখে নিন। ঠিক আছে? ব্যক্তিগত ব্যবহারের জন্য পণ্য উত্তোলন। হুম।
আর যেহেতু ব্যক্তিগত ব্যবহারের জন্য উত্তোলন করছে, তাহলে ড্রয়িং হচ্ছে আমার কি জিনিস তুলে নিয়ে গেছে, পণ্য, পণ্যের নাম আমরা কি করছি, কি দিছি, পারচেস। আর পারচেস, পারচেস কি অলরেডি আছে না, তাহলে আমরা লিখতেছি না। কাগজ, কালি ও কার্বন পেপার ক্রয়, তাহলে এই আইটেমগুলোকে আমরা স্টেশনারি নাম দিচ্ছি। আর আমার কাছ থেকে কি চলে গেছে, ক্যাশ কি আমার লেখার দরকার আছে? ব্যাংকে জমা দেওয়া হলো, ব্যাংকে জমা দেওয়া হলো, তাহলে কি কি হিসাব হবে, ব্যাংকে টাকা পড়ছে, ব্যাংক হিসাব ডেবিট, আর ক্যাশ হিসাব ক্রেডিট। আমার তো ক্যাশ অলরেডি আছে, তাহলে আমরা কি দেবো, ব্যাংক অ্যাকাউন্ট। মাল ফেরত দেওয়া হলো, তাহলে আমি কি পার্সেস রিটার্ন করছি না, মাল যদি ফেরত দেই তাহলে আমরা এমনি বেসিক রুলস কি শিখছি, ওটা বাকিতে ক্রয় করা হয়েছিল, সেই মাল ফেরত দেওয়া হয়েছে, এই রুলসটা শিখছিলাম না, মাল ফেরত মানে। তাহলে একটা হইতেছে পার্সেস রিটার্ন, আর যেহেতু বাকিতে হয়েছে তাহলে কি এখন কি আর আমাকে ওই টাকাটা দিতে হবে, পরিশোধ করতে হবে, তাহলে আমার কি দায় কমাই দিতে হবে না, ওই দায়টার নাম কি দিছিলাম, অ্যাকাউন্টস পেয়েবল দিছিলাম না। ধরে নেন এই যে 3,000 টাকার মাল ফেরত দিতেছি, যদি আমরা পারচেস করি 3,000 টাকার মাল বাকিতে, তাহলে কি কি দিতাম, পারচেস হিসাব ডেবিট, অ্যাকাউন্টস পেয়েবল হিসাব ক্রেডিট। তাহলে এখন ওই মালটা যখন ফেরত দিতেছি, ওই 3,000 টাকার জন্য কি আর অ্যাকাউন্টস পেয়েবল আমার থাকবে, এখন অ্যাকাউন্টস পেয়েবলকে আগে কি ক্রেডিট করছিলাম না, তাহলে কমাই দিতে গেলে কি 3,000 টাকার জন্য ডেবিট করতে হবে না, ঠিক আছে। তাহলে এখন এটা তো মাল ফেরত দিছি, তাহলে একটা কি হবে, পারচেস, আরেকটা হবে অ্যাকাউন্টস পেয়েবল, তাই না, তো অলরেডি তো অ্যাকাউন্টস পেয়েবল আছে। এই জায়গায় কেউ বোঝেন নাই থাকলে বলেন, পরে এবার বলেন না যে ওই জিনিসটা বুঝি নাই, যদি প্রশ্ন থাকে বলেন, হ্যাঁ বলেন, কি বুঝেন নাই সেটা আমাকে বলেন, তাহলে আপনার সুবিধা হবে ওই জায়গায় যেতে, মানে কি বুঝেন নাই সেটাই বুঝতেছেন না, ওকে। হ্যাঁ, হ্যাঁ, আপনার অ্যাকাউন্টস পেবল কয় টাকা আছে সেটা চিন্তা করা তো লাগবে না, আপনার অ্যাকাউন্টস পেবলটা ডেবিট হবে না ক্রেডিট হবে এইটা চিন্তা করতে হবে, ঠিক আছে। আপনি টাকা নিয়ে চিন্তা করবেন না, যে ওই হিসাবটা ডেবিট হবে না ক্রেডিট হবে। আপনি যখন মাল ফেরত দেওয়ার আগে অবশ্যই মাল পারচেস করছেন, তো তখন আপনি কি করছেন, ধরে নেন আপনি 3,000 টাকার মাল পারচেস করছেন, 3,000 না, আপনি 10,000 টাকার মাল পারচেস করছেন ধরেন, তখন আপনি কি করতেন, ডেবিটে 10,000 টাকা ডেবিট করতেন না, আর অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা ক্রেডিট। এইটা দ্বারা আপনি কি বুঝাচ্ছেন, যে আপনি 10,000 টাকার মাল ক্রয় করছেন, আর হলো সেটা বাকিতে করে করছেন, দেখে আপনার দায় অ্যাকাউন্টস পেয়েবল 10,000 টাকা হয়েছে। এখন এই মালটা আপনি ফেরত দিছেন, 3,000 টাকার মাল ফেরত দিছেন, তাহলে আপনার এখন কি এইখান থেকে এই 10,000 টাকা আমার কাছে দায়বদ্ধ থাকবেন, নাকি 3,000 টাকা কম দায়বদ্ধ থাকবেন, আমি কি এখন অ্যাকাউন্টস রিসিভেবলকে মুছিয়া এই জায়গায় আমি কি 7,000 করতে পারবো, এই নিয়ম আছে, এই নিয়ম তো নাই, তাহলে এটাকে কি আমার এটা যেটা আছে সেটাই রাখতে হবে। আর এটাকে কমাইতে গেলে কি করতে হবে, অ্যাকাউন্টস পেয়েবলটা ডেবিট ছিল, ক্রেডিট ছিল, অ্যাকাউন্টস পেয়েবলকে ডেবিট করে দিতে হবে 3,000 টাকার জন্য। তাহলে দেখেন এই 10,000 আর 3,000 ডেবিট ক্রেডিট হয়ে ব্যালেন্স কত থাকবে, 7,000, ওই জায়গায় পৌঁছাবে। তাহলে আমাকে চিন্তা করার দরকার নাই অ্যাকাউন্টস পেয়েবলের ব্যালেন্স কত আছে সেটা, আমাকে চিন্তা করতে হবে ও যদি ক্রেডিট থাকে আমি ওকে ডেবিট করে কমাবো, ও যদি ডেবিট থাকে তাহলে ওকে আমি ক্রেডিট করে কমাবো। তাহলে অ্যাকাউন্টস পেয়েবল আমি 3,000 টাকার জন্য কমাই দিচ্ছি, আর আমার কি কমে গেছে,
পারচেস কমে গেছে না? তো এই পারচেস যখন ফেরত দেওয়া হয় ওইটার নামকরণ কি করতে বলছি? পারচেস না করে পারচেস রিটার্ন। তিন হাজার। ভবিষ্যতে যখন আপনার আরো অ্যাডভান্সে যাবেন তখন এই পারচেজ আর পারচেজ রিটার্নের একটা অ্যাডজাস্টমেন্ট হবে, হয়ে 10,000 থেকে 3,000 টাকা কমে গিয়ে 7,000-এ দাঁড়াবে। ঠিক আছে, ওটা পরবর্তী ধাপ। ধরতে পারছেন এবার সবাই? তাহলে আমি পারচেজ রিটার্ন দিলাম আর কি অ্যাকাউন্টস পেয়েবল তো আছে। কুরিন ধার্য করা হলো। জাস্ট আপাতত আমরা এখনো যেহেতু কুরিন নিয়ে কাজ করি নাই, আপাতত ধরে নিচ্ছি এটা হচ্ছে এই জিনিস যে আমি কারো কাছে 2,000 টাকা পাইতাম, এখন 2,000 টাকা পাবো না, এটা আমার কনফার্ম হয়ে গেছে। কারো কাছে আমি যদি টাকা পাই, ধরে নেন এখন সেই টাকাটাকে আমি কি হিসেবে লিখে রাখছিলাম, কারো কাছে কোনো টাকা পাইলে কি অ্যাকাউন্ট রিসিভেবল হিসেবে রাখছি না? এখন ওই অ্যাকাউন্ট রিসিভেবল পাবো না, টাকা পাবো না, তাহলে কি অ্যাকাউন্ট রিসিভেবল থাকবে না কমে যাবে? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল নর্মালি কি ডেবিট না ক্রেডিট? যদি কমে যায় তাহলে ওটাকে কি করতে হবে? ক্রেডিট করতে হবে না? নাকি ধরতে পারেন না এখনো কেউ? ধরতে পারেন নাই কেউ এমন আছেন? আছেন, কইবেন না। এদের বিয়া হইতে অনেক দেরি হবে, আমার মতো বুড়া হয়ে এরা বিয়ে করবে, এরা কথা কয় না কেন? দেখেন আমি 2,000 টাকার মাল, এখানে কি প্রশ্নটা কি ছিল যে কুরিন 2,000 টাকা ধার্য করা হলো, 2,000 টাকা ধার্য করার আগে ওই কুরিনটা, অর্থাৎ আমি কারো কাছে টাকা পাইতাম, তো কারো কাছে যদি টাকা পাই এই সিচুয়েশনটা কিভাবে তৈরি হয়? বাকিতে বিক্রয় করছি, বাকিতে বিক্রয় করলে আপনি 2,000 টাকার বাকিতে বিক্রয় করছেন, 2,000 না ধরেন 10,000 টাকা বাকিতে বিক্রয় করছেন, তাহলে জার্নাল কি দিতেন? অ্যাকাউন্ট রিসিভেবল ডেবিট, এইটা করতেন না? আচ্ছা, 10,000 টাকা, 10,000 টাকা, ওই যে ওই জায়গায় ডাটা ভ্যালিডেশন আছে তো। তাহলে আমি কি এইটা করতাম, তাই তো? এখন এই 10,000 টাকার মধ্যে যাদের কাছে টাকা পাই তাদের মধ্যে থেকে একজন বলতেছে ভাই 2,000 টাকা আমি টাকা দিতে পারবো না, তাহলে কি এই অ্যাকাউন্ট রিসিভেবল আমি কমাইতে গেলে কি করতে হবে? এই ডেবিট হিসেবে আছে না, আমাকে অ্যাকাউন্ট রিসিভেবল ক্রেডিট করে দিতে হবে 2,000 টাকা, তাইলে তো কমে যাবে, ঠিক না? এখন এই অ্যাকাউন্ট রিসিভেবলকে কমার দুইটা পদ্ধতি, এক ওর কাছে হয় পাবো নইলে মাফ করে দেবো, তাই না? তাহলে এখন ওর কাছে এই সিচুয়েশন আসছি 2,000 টাকার, যে ওকে মাফ করে দেওয়া লাগতেছে, তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল কমাই যে হিসাবেই করি না কেন, কমাইতে গেলে কি অ্যাকাউন্ট রিসিভেবলকে 2,000 টাকা ইয়ে করে দিতে হবে না? এখন ওকে যেহেতু আমি যদি ওর কাছে টাকা পাই তাহলে আমি কি ক্যাশ 2,000 টাকা দেবো, আর যদি ওকে মাফ করে দেই ব্যাড ডেট নাম দেবো। এইটুকাকে বুঝছি কিনা? ওটা কি হয় হিসাব পরে, যদি আমি টাকা পাই ক্যাশ আসলো, আর যদি মাফ করে দেই ব্যাড ডেট। এখন আমি যেহেতু মাফ করে দিছি, আমি ব্যাড ডেট একটা তো নাম দিছি, ওই মাফ করাটার নাম কি দিছি? ব্যাড ডেট। এই মাফ করে দেওয়ার কারণে 2,000 টাকা কি আমার ক্ষতির সম্মুখীন হয়েছে কিনা? আমার খরচ বা ক্ষতি হয়েছে না? তাহলে ব্যাড ডেটটাকে আমি এক ধরনের খরচ দিতেছি, যে এই মাফ করে দেওয়ার কারণে আমার 2,000 টাকার লোকসান হইলো, এই লোকসানটার নাম দিলাম ব্যাড ডেট। বুঝছি? হ্যাঁ, কারো প্রশ্ন আছে? বুঝে নেই আপনার প্রশ্ন। ব্যাড ডেট যদি না থাকে, হ্যাঁ 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 হ্যাঁ, এক্সপেন্সই তো রাখবেন, এটাকে এক্সপেন্স বলতেছি না, যা ক্ষতি যা লস সবই তো এক্সপেন্স, এটাই।
ভুলে যান, এই জায়গায় থাকেন। অতীত ভবিষ্যৎ ভুলে যান, আপনি বর্তমানে আছেন। আগে জিনিসটা, এই জিনিসটা নিয়ন্ত্রণে আনেন, পরেরটা পরে। তাহলে আমরা এখানে কি কি পাবো? অ্যাকাউন্ট রিসিভেবল অলরেডি আছে না? শুভর কাছে আমরা কি বাকিতে ক্রয় করছিলাম, বিক্রয় করছি না? তাহলে ধরে নিচ্ছি ওরটাই। তাহলে এখানে কি হবে? অ্যাকাউন্ট রিসিভেবল লেখা লাগবে না, কি লিখবো? আপনারা অ্যালোয়েস ফর করছেন, ওটা ঠিক আছে, কিন্তু ওইখানেও কি ব্যাড ডেপ ছিল না? ব্যাড ডেপ জিনিসটা কি এখন তো বুঝছি, আরেক ক্লাসে আমরা অ্যালোয়েসটা শিখবো, ঠিক আছে? একদিনে শিখতে গেলে মাথা গরম হয়ে যায়। মিস্টার শুভর নিকট মাল ফেরত পাওয়া গেল। তাহলে মিস্টার শুভর কাছ থেকে যদি মাল ফেরত আসে, তাহলে ঘটনাটা কি ঘটছে? শেষ রিটার্ন। আর এই মাল ফেরতের কারণে আমার 3,000 টাকা কি হয়েছে? রিসিভেবল কমে গেছে না? এই সিচুয়েশনটা কি কোনো গরমিল আছে? বুঝি নাই, বুঝেন নাই, আসেন। যখন মিস্টার শুভর কাছে আমি কি করছিলাম, বিক্রি করছিলাম, কত টাকা বিক্রি করছিলাম? 35,000 টাকা। তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 35,000 আর সেলস 35,000, এটা লিখছিলাম না? এখন ও কি করছে? মাল ফেরত পাঠাইছে। মাল ফেরত পাঠাইলে আমার কি এই অ্যাকাউন্ট রিসিভেবলটা কি আর থাকবে? মাল যদি 3,000 টাকা ফেরত পায়, ওর কাছে কি আমি 3,000 টাকা দাবি করতে পারবো? তাহলে অ্যাকাউন্ট রিসিভেবল 3,000 টাকা কমাই দিতে হবে না? আর কি প্রসেসেও কমাইছে? সেলস রিটার্ন করছে, আমার সেলস কমাইতে হবে না? সেলসটা কি হিসেবে ছিল? ক্রেডিট হিসেবে ছিল। সেলস কমাইতে গেলে কি করতে হবে? এখন এইটাকে আমরা সেলস না কমায় সেলস রিটার্ন নাম দিছি, তাই না? এখনো কি বুঝি নাই? কেউ আছেন? বুঝে নাই থাকলে বলেন। জয় বাংলা। জি, সেলস রিটার্নের পরে ও না, এখানে সেলসের সাথে শুভর সম্পর্ক নাই, সম্পর্ক অ্যাকাউন্ট রিসিভেবলের সাথে। সেলস নিয়ে আমরা শুভকে চিনি না, চিনি শুভকে অ্যাকাউন্ট রিসিভেবল দিয়ে। ওই দেখেন আমরা যখন একবার করছি না অ্যাকাউন্ট রিসিভেবল শুভ লিখছি না, ওইটা। না না, সেলস রিটার্নে শুভর নাম লাগবে না, অ্যাকাউন্ট রিসিভেবলে শুভর নাম লেখা লাগবে। আসবাবপত্র ক্রয় করা হলো 14,000 টাকার, উক্ত আসবাবপত্র বহনের খরচ প্রদান 1,000 টাকা। এই বিষয়টা আপনাদের বেসিকে যখন অ্যাকাউন্ট টাইটেল শিখাইছিলাম তখন কিন্তু বলছিলাম। দেখেন, যখন কোনো সম্পদ আমরা ক্রয় করব, সেই সম্পদটা ক্রয় করার সময় ফার্স্ট টাইমে আমার ওটা নিয়ে আসতে, আমি যেই জায়গায় নিয়ে আসবো সেই নিয়ে আসতে একটা খরচ হবে না, পরিবহন খরচ? ধরে নেন এটা যদি আসবাবপত্র না হয় একটা মেশিন হইতো, মেশিন হইতে পারে না? এই মেশিনটা আনলাম, ওইটা আনতে গিয়ে পরিবহন খরচ হইতো না? আমার মেশিনটা একটা জায়গায় সেট আপ করতে গিয়ে আমাকে শ্রমিক বা লেবারকে একটা খরচ দিতে হইতো না, টেকনিশিয়ানকে খরচ দিতে হইতো না? তো এই যাবতীয় ফার্স্ট টাইমে এই ধরনের সম্পদগুলোর যত ধরনের খরচ হয় ওই সম্পদের সাথে অ্যাড করা হয়, ওটাকে আলাদাভাবে আলাদা খরচ চিন্তা করা হয় না, ঠিক আছে? তাহলে এইখানে শুধুমাত্র কি হবে? ফার্নিচার হিসাব হবে, আর একটা হবে ক্যাশ হিসাব। ধরতে পারছি? জি, ফার্নিচার হিসেবে 15,000 টাকা হবে, হ্যাঁ। না না, পরিবহন খরচই আসবে না এখানে। কিন্তু সেকেন্ড টাইমে মনে করেন আপনি নিয়ে আসলেন, নিয়ে আসার পরে চিন্তা করতেছেন না এই অফিসে রাখবো না, আরেক অফিসের বিল্ডিং এ নিয়ে যাবো, কারণ এখান থেকে ওইখানে নিয়ে যেতে পরিবহন খরচ হইলো, এই পরিবহন খরচটা আলাদা কনভেন্স বিল হবে, বা ক্যারিজ ইনওয়ার্ড হবে, বা একটা কিছু দিতে পারেন। ধরে নেন আমি উত্তর বাড্ডা থেকে এইখানে একটা আসবাবপত্র নিয়ে আসলাম, কিনে নিয়ে আসলাম। উত্তর বাড্ডা থেকে নিয়ে আসতে 100 টাকা খরচ হয়েছে, 1,000 টাকা খরচ হয়েছে, আর আসবাবপত্রের দাম 14,000। আমি না হিসাব রাখবো, ফার্নিচার হিসাব 15,000 টাকা ডেবিট, ক্যাশ চলে গেছে 15,000 টাকা ক্রেডিট, এইটা হিসাব রাখলাম। রাখার পরে
আবার চিন্তা করতেছি না, এই সাঁতারকুলে এটা থাকবে না, এই ফার্নিচারটা চলে যাবে কাজীবাড়ির ওই জায়গায়। তখন এইখান থেকে ওইখানে নিয়ে যেতে একটা 500 টাকা খরচ হলো পরিবহন খরচ। তখন এটা আপনার হবে পরিবহন খরচ বা কনভেন্স বিল ডেবিট 500 টাকার জন্য, আর ক্যাশ চলে গেল 500 টাকার জন্য। আনার খরচ তো তখনই দিলাম, 14,000 আর 1,000 15,000 দিলাম না এখানে ফার্নিচারের মধ্যে। না, আলাদা লেখা লাগবে না। হ্যাঁ, হ্যাঁ, যেই জায়গায় আছি সেই জায়গায় থাকেন, মানে আপনারা হইতেছেন কি আগে পিছে চলে যান, মেইন জায়গায় যেটা আছে সেটাই বুঝেন না। এইটা বুঝলে পরবর্তী অঙ্কে কিন্তু এর ধারাবাহিকতাগুলো আপনারা পাবেন। তা আপনারা সমস্যা হন কি আর বলবো। ব্যাংক মঞ্জুরকৃত সুদ, ব্যাংক কি করলো, সুদ মঞ্জুর করলো, তার মানে কি ব্যাংক আমাকে ইন্টারেস্ট দিল না? তাহলে ব্যাংক যখন আমাকে ইন্টারেস্ট দিল, এটা আমার কি কি হয়েছে, আয় না ব্যয় হয়েছে? তাহলে এটা ইন্টারেস্ট ইনকাম। আর এই ইনকামটা কি আমাকে টাকা দিছে নগদ, ব্যাংক অ্যাকাউন্টে ভরাই দিছে না? তাহলে কি বেড়ে গেছে, ব্যাংক বেড়ে গেছে। ব্যাংক হিসাব ডেবিট, ইন্টারেস্ট ইনকাম ক্রেডিট। দেন সমস্যা নেই, ব্যাংক তো অলরেডি আছে, তাহলে ইন্টারেস্ট। চেকে বাড়ি ভাড়া প্রদান, আমি যখন চেকে বাড়ি ভাড়া প্রদান করলাম, এখানে কি ঘটলো, আমার ব্যাংক থেকে টাকা কমে গেল, আর রেন্ট এক্সপেন্স নামে একটা ব্যয় বাড়লো। ব্যাংক আছে অলরেডি। দোকান কর্মচারী মিস্টার হৃদয়কে বেতন প্রদান, তাহলে এখানে কি হয়েছে, ক্যাশ আমার কি আছে অলরেডি। এখন আমরা কি সবগুলো লেজার একবার করে লেখা হয়ে গেছে না? এখন আমরা এটা সাজাবো। এখানে আমাদের বারবার লেখা লাগতো, এই লিখতেছি না, ওই ডাটা ভ্যালিডেশন দিয়ে নিয়ে আসা হয়েছে তাই। তাহলে পারচেজ, পারচেজকে আমরা কি হিসেবে ধরবো, পারচেজ অ্যাসেট, পারচেজ আমার কি খরচ এক্সপেন্স, তারপরে ডিরেক্ট এক্সপেন্স, তারপরে পারচেজ বা কস্ট অফ গুড সোল্ড, তারপরে ক্যাপিটাল লায়াবিলিটিস, ওনার্স ইকুইটি, অ্যাকাউন্টস পেয়েবল, কারেন্ট লায়াবিলিটিস, ট্রেড পেয়েবল। এইটুক পর্যন্ত যে বললাম, এখন এখানে কি আরো কোনো প্রশ্ন আছে? অ্যাকাউন্ট রিসিভেবল শুভ, অ্যাকাউন্ট রিসিভেবল শুভ, এটা কি আমার আয়? আয় কি, আয় তো ওর এগেইনস্টে আপনারা দিচ্ছেন না, অ্যাকাউন্ট রিসিভেবল টু সেলস দিচ্ছেন না, ওর কাছে তো টাকা পাবেন, সম্পদ আপনার। অ্যাকাউন্ট রিসিভেবল অ্যাসেট, এটা কি কোন ধরনের অ্যাসেট, কারেন্ট অ্যাসেট। এই কারেন্ট অ্যাসেটটাকে কি কি নাম দেবো, ট্রেড রিসিভেবল। সেলস,
ইনডাইরেক্ট না ডিরেক্ট? ঠিক আছে, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন করেন না বেশি। ক্যাপিটাল এবং ড্রয়িং একই চিন্তা রাখবেন। ক্যাপিটালটাকে মাথা রাখবেন, ড্রয়িং এরও জন্য একই, ওটা একটা লাইবিলিটি, ওনার্স ইকুইটি, ইকুইটি। স্টেশনারি এটা একটা এক্সপেন্স। কোন ধরনের এক্সপেন্স? ইনডাইরেক্ট এক্সপেন্স। কোথায় চলে যাবে? নন অপারেটিং। এটা কি অফিসে আদালতে স্টেশনারি আইটেমগুলো কি কি? কাগজ কলম, এগুলো কি আপনার অফিসে অফিসে কাজকর্মের জন্য ব্যবহার করেন না? আলটিমেটলি এটা অপারেশনের সাথে ইনডাইরেক্টলি জড়িত না? তাহলে কি হয় অ্যাডমিনে যাবে নাহলে সেলিং এ যাবে। নর্মালি এটা আমরা অ্যাডমিন চিন্তা করব, অ্যাডমিনিস্ট্রেটিভ এক্সপেন্স। ব্যাংক, ব্যাংক আর ক্যাশ একই চিন্তা, ঠিক আছে? ক্যাশকে কি চিন্তা করছিলেন? অ্যাসেট। তারপর কারেন্ট অ্যাসেট, ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ব্যাংকটাও সেম। হ্যাঁ, ব্যাংকটাও ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ক্যাশের মতো ওটাকে ব্যবহার করা যায়, সেই কারণে ওটাকে ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট ধরা হচ্ছে। যখন তখন আমরা ব্যবহার করতে পারি না ব্যাংক। হ্যাঁ। পারচেস, রিটার্ন। জি, অ্যাডভান্স। ওই ডিপোজিটটা হইতেছে, এই ব্যাংকটা ধরে নেন আপনার, এই ব্যাংকটার এটা তো আমরা শুধুমাত্র ব্যাংক দিচ্ছি, আলটিমেটলি এটা ব্যাংক না, এটা একটা অ্যাকাউন্ট নাম্বার হবে। এই ব্যাংক কি আপনার পুরো ব্যাংকটাই কি আপনার আপনার ওই ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাম্বার থাকবে না? তো আমরা এখানে অ্যাকাউন্ট নাম্বার দেই নাই বলে এই জায়গায় কোনো অ্যাকাউন্ট লিখি নেই। তাহলে ওই যেই অ্যাকাউন্টটা আপনার ডিপোজিট আকারে থাকবে, যে ওই অ্যাকাউন্টে টাকা আমি ফিক্সড ডিপোজিট করে রাখছি 1 বছরের জন্য, তাহলে ওটা অ্যাডভান্স ডিপোজিটের আন্ডারে চলে যাবে। আর যেই ব্যাংক অ্যাকাউন্টটা আপনি রেগুলার অপারেশনাল কাজকর্ম করার জন্য করতেছেন, ক্যাশের মতো করে ব্যবহার করবেন, সেটা ক্যাশ অ্যান্ড ক্যাশ ইকুইভ্যালেন্ট। ঠিক আছে? পারচেস রিটার্নকে সবসময় ঠিক পারচেসকে যেইভাবে চিন্তা করছেন ঠিক সেম ভাবে চিন্তা করবেন। কেন কি জন্য এগুলো পরে শিখবো। পারচেস রিটার্নকে কিভাবে চিন্তা করব? পারচেসকে যেভাবে চিন্তা করছি ঠিক সেম ভাবে। তাহলে পারচেসকে কি চিন্তা করছি? এক্সপেন্স, ডাইরেক্ট এক্সপেন্স, পারচেস। ব্যাড ডেট এক্সপেন্স, এটাকে আমরা কি চিন্তা করছি? ক্ষতি হয়েছে, ক্ষতি হওয়ার কারণে এটা এক্সপেন্স হয়েছে না? মাফ করে দিলে ক্ষতি হয়, সবসময় মাফ করবেন না। আচ্ছা, এটাকে এখন কি ডিরেক্ট এক্সপেন্স না ইনডিরেক্ট এক্সপেন্স? ডাইরেক্ট দেই। আচ্ছা নেন, আপনারা বলছেন। এখন ইনডিরেক্ট এক্সপেন্স, এখন এটা নরমালি কাদের ভুলের কারণে হয়, কাদের গাফিলতির কারণে হয়? যে সেলস করছে সে আদায় করতে পারে নাই, এমনটাই না? নাকি এটা অ্যাডমিন ডিপার্টমেন্টের? তাহলে এটা সেলস। তবে এই সমস্ত নিয়মকানুন অনেক সময় চেঞ্জ হয়ে যায়, বসেরা যেটা বলে সেইভাবে করতে হয়। আমরা আপনারা আপাতত মানে রুলস গুলো শিখতেছি। সেলস রিটার্নকে কিসের মতো চিন্তা করব? সেলসের মতো। পারচেজ রিটার্নকে যেমন পারচেজের মতো, সেলস রিটার্নকে, সেলস ডিসকাউন্টকে, পারচেজ ডিসকাউন্টকে, বাস এই তো। শর্টকাট শেখেন, এখন বেশি শেখা লাগবে না। তাহলে সেলস রিটার্ন হবে ফার্নিচার, এটা কি? অ্যাসেট। তারপরে তারপরে প্রপার্টি প্লান্ট অ্যান্ড ইকুইপমেন্ট। ইন্টারেস্ট ইনকাম, তারপরে তারপরে কেন নন অপারেটিং? নন অপারেটিং আয় বলতে কি আমরা ওইটা বুঝি?
এটা আমার ব্যবসা পরিচালনার সাথে ডিরেক্টলি কোনোভাবে জড়িত না। এই আয়টা আমার ব্যবসার সাথে জড়িত, ওইভাবে জড়িত না। এটা না হলেও কি আমার ব্যবসা চলাচল ইয়ে হবে, বন্ধ হয়ে থাকবে? চলবে না। অপারেশনের সাথে জড়িত না। রেন্ট এক্সপেন্স, এটা কি ধরনের এক্সপেন্স? তারপরে স্যালারি, তারপরে ইনডাইরেক্ট এক্সপেন্স, অ্যাডমিনিস্ট্রেটিভ।